তো সবাইকে আবারও স্বাগত ক্লাসে। আমরা এই সেশনে আলোচনা করব মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দ আমরা আগে আলোচনা করেছিলাম যে আমাদের অক্ষরের চ্যাপ্টারে বা অক্ষর কি তখন যখন আলোচনা করেছিলাম বা ছন্দগুলো কি প্রকারভেদ ইত্যাদি যখন আলোচনা করেছিলাম, তখন আমরা এখানে দেখেছিলাম যে কি মাত্রাবৃত্ত ছন্দে আমার কি হয়, এই মুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষর দুই মাত্রা হিসেবে গণ্য করা হয়। তো আমরা প্রথমে দেখি যে মুক্তাক্ষর, যেমন মনে করো সুন্দর। হ্যাঁ, সুন্দর শব্দটাতে আমরা যদি মাত্রাবৃত্ত ছন্দে বিবেচনা করি, সুন্দর এভাবে আসে, দুইটা বদ্ধাক্ষর এখানে আছে। তো এখানে আমাদের বদ্ধাক্ষর মানেই হচ্ছে দুই মাত্রা, এভাবে দুই মাত্রায় আমাদের হিসাব করতে হবে। তো আমরা এখানে মাত্রাবৃত্ত ছন্দের যে বিষয়টা আলোচনা করব, সেখানে আমরা দেখবো যে এর আগে স্বরবৃত্ত ছন্দে একটা বিষয় ছিল কি, দ্রুত লয়ে পড়া একটা বিষয় ছিল। আবার এখানে মাত্রাবৃত্ত ছন্দে দেখবো যে মাঝামাঝি লয়ে, মানে এটা বেশি জোরেও না বেশি আস্তেও না। আবার অক্ষরবৃত্ত ছন্দে দেখবো একদম স্লো। তো আমরা এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি এভাবে যে মেয়েদেরকে দিয়ে আমরা, দেখো যে ছোট একটা বাচ্চা মেয়ে, সে কিন্তু অনেক বেশি তিরিং বিরিং করে, দ্রুত ইয়া থাকে তার ভিতরে, অনেক বেশি দ্রুত ইয়ার একটা ব্যাপার থাকে, দ্রুত আহ, ছোটাছুটি করা। হ্যাঁ, হাঁটাহাঁটি করতে গেলে দেখবা যে ইয়ে করে। এটা স্বাভাবিকভাবে সব বাচ্চারই বৈশিষ্ট্য। আর মা তাহলে আমরা স্বরবৃত্ত ছন্দকে ওই যে ছোট মেয়ের সাথে তুলনা করতে পারি। আবার মাত্রাবৃত্ত ছন্দটাকে আমরা তুলনা করতে পারি যুবতী মেয়ের সাথে। দেখবে যুবতী মেয়েরা খুব মেপে মেপে হাঁটে, জোরেও না আস্তেও না, একটা নির্দিষ্ট স্পিড মেনটেন করে হাঁটে। খুব ইমার্জেন্সি না এলে দৌড় মারে না বা ইয়ে হয় না। কিন্তু আমরা ছেলেরা সাধারণত এমনিতে দেখবে দেখি তাদের এক একজনের এক এক ধরনের হাঁটার স্টাইল। কিন্তু মেয়েদের একটা ব্যাপার দেখবে, একটা মেপে 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 হাঁটার একটা বিষয় তাদের ভিতরে আছে। তো যাই হোক, আমাদের একটা ম্যাডাম ছিল, হাই স্কুলে থাকতে দেখেছিলাম যে উনি একটা পা আবার সামনে ঠিক একইভাবে সামনে ফেলবে, এরকম করে করে হাঁটতেন, মনে মনে হচ্ছে যে যেন মেনে একদম মেপে 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 হাঁটতেছেন, যেন এটা এক পাও 1 ইঞ্চি বেশিও যেন না হয়, কমও যাতে না হয়। এই যে যে বিষয়টা মাত্রাবৃত্ত ছন্দের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। তো এখানে আমাদের মূল যে বৈশিষ্ট্য দেখবো, সেই বৈশিষ্ট্যটা প্রথমে হচ্ছে মূল পর্ব 4 মাত্রার, 5 বা 6 বা 7 মাত্রারও হতে পারে। আমরা কিন্তু স্বরবৃত্ততে কি দেখেছিলাম, সেটা অবশ্যই 4 মাত্রার হবে। স্যার আপনার এখনো মিউট। সরি, আমি মিউট করে কতক্ষণ কথা বলে ফেলছি। তো যা বলছিলাম যে আমাদের মাত্রাবৃত্ত ছন্দে আমরা দেখতে পাচ্ছি 4, 5 অথবা 6 মাত্রার এটা হতে পারে। এবং সেখানে আহ 7 মাত্রার, যেমন মনে করো সোনার তরী কবিতাতে, সোনার তরীতে 7 মাত্রা পর্যন্ত কিন্তু আমরা দেখি। আহ, আহ, একটা পর্বে 7টা মাত্রা, মুক্তাক্ষর বক্তাক্ষর দুইটা মিলেই। তো আমাদের এখানে এরপর আরেকটা বিষয় বলছে যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকলে একমাত্র গুণ হয়, আর অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি থাকলে মাত্র গুণ হয়। মানে সোজা কথা, আমার মুক্তাক্ষর হলে, দেখো, আমার যদি মুক্তাক্ষর হয় তাহলে হবে এক মাত্রা, আর যদি বদ্ধাক্ষর হয় তাহলে হবে মাত্রা। তো এই জিনিসটা আমাদের এখানে এইভাবে যদি আমি চিন্তা করি তাহলে আমরা মনে রাখতে পারবো, বা তোমরা এটা এভাবে লিখে দিতে পারো যে মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর সর্বদা এক মাত্রা এবং বদ্ধাক্ষর সর্বদা দুই মাত্রা। আর এখন আসো, এখানে কবিতা আবৃত্তির গতি স্বরবৃত্তের চেয়ে ধীর, কিন্তু অক্ষরবৃত্তের চেয়ে দ্রুত। আমি বলছিলাম না মাঝামাঝি, সবচেয়ে দ্রুত হচ্ছে দেখি স্বরবৃত্ত, মাঝামাঝি হচ্ছে মাত্রাবৃত্ত যুবতী মেয়ের মতো, এবং অক্ষরবৃত্ত হচ্ছে ভূমির মতো, টুকুর টুকুর করে হাঁটে। তো এই যে যে আমরা দেখো, আমরা একটা কবিতার মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করি। এটা কমন কবিতার 2টি লাইন।
এখানে আমাদের ছন্দ বিচ্ছেদ আমরা আগে আলোচনা করে ফেলি, ছন্দ বিশ্লেষণটা করে ফেলি। এইখানে তোর, তাহলে তোর পর্যাপ্ত দুই মাত্রা, এই খা নে, ওকে। এইখানে তোর দাদির, দা দা দির, ক বর, ডালিম গাছের তলে। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30, 30 বছর ভিজায়ে রেখেছি দুই নয়, এটা ইয়ে হবে নয় অনের জলে। তাহলে দেখো তো এখানে আমার 6 মাত্রা হচ্ছে কিনা, 1 2 3 4 5। তাহলে এই যে এখানে আমার এভাবে দেখো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2, এভাবে করে 6 মাত্রা হচ্ছে কিনা, ওকে। তাহলে এই যে এখানে এভাবে যখন আসছে, এই এই এটা হবে একমাত্র হবে, sorry, এটা হবে যে মুক্তাক্ষর হবে। এই আমি টানতে পারতেছি না, তাহলে এই জন্য এটা মুক্তাক্ষর হবে। তাহলে এখানে আমার 6 মাত্রা হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা ইয়েতে আমাদের প্রত্যেকটা পর্বে দেখা যাচ্ছে কি এভাবে 6 মাত্রা, যেমন এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, আবার এটা হচ্ছে যে অর্ধ পর্ব, ওকে। আবার এখানে এক পর্ব, এভাবে করে করে আমরা দেখতে পাচ্ছি 6 6 6 2। তাহলে এভাবে যখন মাত্রাবৃত্ত ছন্দে আমরা দেখতে পাই যে মূল পর্বটা 4 5 অথবা 6 মাত্রা হতে পারে, সেখানে আমাদের মুক্তাক্ষর হবে 1 মাত্রা, বর্গাক্ষর হবে 2 মাত্রা, এবং কবিতা আবৃত্তির গতি স্বরবৃত্তের ছন্দের চেয়ে ধীর, কিন্তু অপবৃত্ত ছন্দের চেয়ে কি হবে, দ্রুত হবে। এরপর দেখো, আমরা যে একটা আলোচনা করবো সেটা হলো যে অক্ষরবৃত্ত ছন্দ। আমাদের এটার মাধ্যমে আমাদের কিন্তু রূপতত্ত্ব বা এর যে চ্যাপ্টারটা ছিল সেটা, আমাদের কোর্সটা আজকে শেষ হয়ে যাচ্ছে। তো অক্ষরবৃত্ত ছন্দ কি? অক্ষরবৃত্ত ছন্দের আমরা জেনেছি যে আমাদের মূল যে বিষয়বস্তুটা ছিল অক্ষরবৃত্ত ছন্দের, যে কেন অক্ষরবৃত্ত ছন্দটা আসলো। অক্ষরবৃত্ত ছন্দের মূল প্রবক্তা কিন্তু বাংলা সাহিত্যে প্রথম যিনি এটা ব্যবহার করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এখানে ভাবের, আমরা এই যে ছন্দ মাত্রাবৃত্ত বলো বা স্বরবৃত্ততে বলো, যে মিলানোর জন্য আমরা অনেক সময় আমাদের ভাবের বিষয়টাকে জলাঞ্জলি দিতে হয়। ভাব প্রকাশের ভাষা আমরা যেটা দিলে পারফেক্ট হতো, সেটা না দিয়ে অন্য কোনো শব্দ ব্যবহার করতে হয় শুধুমাত্র ছন্দ মেলানোর জন্য। কিন্তু অক্ষরবৃত্ত ছন্দে এই জিনিসটা করা হলো না। সেখানে আমার ভাব প্রকাশের জন্য নির্ভর করা হলো বিরাম চিহ্নের উপরে। এবং এখানে ছন্দের যে বিষয়টা আসলো সেটি তার শব্দ ব্যবহারে আমাদের প্রতিটি পর্বে বা প্রতিটি পংক্তিতে একটা নির্দিষ্ট মাত্রা, নির্দিষ্ট অক্ষরের যে বৃত্ত বা নির্দিষ্ট অক্ষরের যে সাইকেল, সেটাকে ফলো করা হলো। এইটাই নিয়ে আমাদের হলো অক্ষরবৃত্ত ছন্দ। এবং এই অক্ষরবৃত্ত ছন্দ প্রবর্তনের ফলে আমাদের কবিতাতে একটা নতুন যুগ আসলো। আমাদের এই যে যেমন আমরা যে অক্ষরবৃত্ত ছন্দে মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যটা লিখেছেন, এর আগে ধারণা করা হতো যে অক্ষরবৃত্ত ছন্দ দিয়ে মানে আমাদের বাংলা ভাষাতে কি ইয়া লেখা সম্ভব না, মহাকাব্য লেখা সম্ভব না। মাইকেল মধুসূদন দত্তই সর্বপ্রথম কি করলেন, এই যে অক্ষরবৃত্ত ছন্দের প্রবর্তন করে দেখিয়ে দিলেন যে কি না, বাংলা ভাষার সেই শক্তি আছে যা দিয়ে মহাকাব্য লেখা যায়। তো আমরা এখানে অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে গেলে প্রথমে দেখবো যে মূল পর্ব 8 অথবা 10 মাত্রা হয়। যেমন এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, হ্যাঁ, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এটা একটা 8 মাত্রা, ওকে। আবার দেখো এখানে আমরা যে কবিতাতে আমরা দেখবো সেটা ব্যাখ্যা করে বুঝাবো যে আমাদের মূল পর্বটা 8 অথবা 10 মাত্রার হবে, ওকে। অক্ষরবৃত্ত শেষে আমাদের স্বরধ্বনি থাকলে 1 মাত্রা হবে, অক্ষরবৃত্ত শেষে ব্যঞ্জনধ্বনি আছে, এমন অক্ষর থাকলে 2 মাত্রা, এবং শব্দের শুরুতে এবং মাঝে থাকলে 1 মাত্রা। এই জিনিসটা অনেকে বুঝতে পারে না, আমি এটা একটু তোমাদের অন্যভাবে বুঝাই। সোজা কথা, আমরা এখানে জানি যে মুক্তাক্ষর, হ্যাঁ, মুক্তাক্ষর থাকলে সেটা হবে 1 মাত্রা, ওকে। আর বদ্যাক্ষর যে ব্যাপারটা আছে, সেই বদ্যাক্ষর যদি শব্দের প্রথমে থাকে তাহলে হবে 1 মাত্রা, প্রথমে 1 মাত্রা, শেষে বা মাঝে, ওকে, মাঝে হলে তখন হবে 2 মাত্রা।
খেয়াল করো, মুক্তাক্ষর হলেই আমার সেটা এক মাত্রা, আর বদ্যাক্ষর যদি প্রথমে থাকে তাহলে হবে এক মাত্রা, শেষখানে বা মাঝখানে থাকলে হবে দুই মাত্রা। সেই কথাটা এখানে বলা হয়েছে। কোন সমাস শুরুতে যদি এমন অক্ষর থাকে যার শেষে ব্যঞ্জনধ্বনি আছে, এইগুলো আমার ইয়ে করার দরকার নাই, আমার শুধু এই কথাটা লিখে দিতে পারলেই হবে যে মুক্তাক্ষর এক মাত্রা, বদ্যাক্ষর প্রথমে থাকলে এক মাত্রা, শেষে থাকলে দুই মাত্রা। এবং তার আবৃত্তি হবে, গতি হবে কি ধীর। এই যে বলেছিলাম বুড়ির মতো, আমরা যেমন এখানে দেখবো, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, এভাবে স্লো আমরা হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় এভাবে বলতে পারবো। এখানে আমার এই যে কবিতা আবৃত্তির সময় আমাদের কিন্তু এই ছন্দের উপরে ভিত্তি করে সেই আবৃত্তিটা করতে হবে। ওকে, সেই এই ছন্দের উপরে ভিত্তি করে, রসের উপরে ভিত্তি করে আমার গলার টোন কি হবে, ওঠানামা করবে। যেমন আমি বিদ্রোহী কবিতাটা যখন পড়বো, তখন এটা বীর রসে লেখা, তখন আমাকে পড়তে হবে, বল বীর, বল উন্নত মানসী, সেই নেহারি নত শির ওই শিখর হিমাদ্রি। একটা আলাদা টোন কিন্তু আমার এখানে আছে। কিন্তু আমরা যখন এখানে এই যে তাহারই পরে মনে কবিতাটাতে দেখবো, এখানে তার দুঃখের কথা আসে, মানুষ দুঃখ পাইলে কথা আসতে বলে বা খুব মৃদু সুরে বলে, সেই কথাটা এখানে আমরা এখানে দেখতে পাবো যে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বইয়া তুমি, রবে নাকি তব বন্দনায়। এই যে দেখো, আমার একটা গতিটা একদমই স্লো হয়ে গিয়েছে। ওকে, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এখন এটা ছন্দ বিশ্লেষণ করি, দেখতে পাই যে হে, তাহলে এটা কি মুক্ত অক্ষর, কবি। ওকে, কবি, নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি, লবে নাকি তব বন্দনায়। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুহার গেছে তুলি। খেয়াল করে এখন যদি আমরা মাত্রা যদি ইয়া করি, আমাদের দেখো, আমাদের মুক্তাক্ষর মানে এখানে কি অক্ষরবৃত্ত ছন্দে এক মাত্রা। মুক্তাক্ষর, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত যেই ছন্দে হোক না কেন, সেখানে কি হবে, এক মাত্রা হিসাব করতে হবে। তাহলে আমরা দেখো এখানে দেখি তো টোটাল কয়টা আমাদের ইয়া আছে, এক দুই তিন চার। নীরব, এখানে দেখো শব্দ, এখানে আমার মুখ পদ্মাক্ষরটা কিন্তু শেষের দিকে, তাহলে আমার এখানে দুই মাত্রা, এটা মুখ পদ্মাক্ষরটা শেষের দিকে হয়তো আমার দুই মাত্রা হিসাব করতে হবে। কেন, তারপর পা, গুণ, এই গুণটা কি শেষে, তাই আমার এখানে দুই মাত্রা হিসাব করতে হবে। এভাবে আমরা হিসাব করে গেলে এটাও শেষে, এখানে আমার দুই মাত্রা। তাহলে দেখো তো টোটাল কয় মাত্রা হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই যে এতটুকুর ভিতরে, হ্যাঁ এই কবি নীরব কেনের ভিতরে আট মাত্রা, যেখানে আট মাত্রা আছে। তারপর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এখানে আছে আমার দশ। এই যে আগুন যে এসেছে ধরায়, দশ মাত্রায়। ঠিক একইভাবে এটাও আট, এটাও দশ, এখানে আবার আসতে পুরোটা মিলে দশ, এটা পুরোটা মিলে দশ। যে এইভাবে আমাদের কি হয়, অক্ষরবৃত্ত ছন্দগুলো কি লেখা হয়। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কবিরা কি এভাবে ছন্দ চিন্তা ভাবনা করেই কি কবিতা লিখে? হ্যাঁ, অবশ্যই এভাবেই ছন্দ বিচার বিশ্লেষণ করেই তারা কবিতা লিখে। তোমরা যদি রবীন্দ্রনাথের লেখা মূল যে পাণ্ডুলিপি, জীবনানন্দ দাশের লেখা কবিতার পাণ্ডুলিপি যদি দেখতা, তাহলে সেখানে দেখতে যে কি প্রচুর কাটাছেঁড়া করা হয়েছে ওখানে, মানে কাটতে 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 এরকম ইয়ে করে, একবার লিখে কাটে আবার কাটে আবার লিখে আবার কাটে আবার লিখে, এরকম করতে করতে মানে পুরো একটা ইয়ে হয়ে যায়। ওখানে একটা খাতাটা দেখলে মনে হবে যে একটা কি, এখানে কি হাবি জাবি কাটাকুটিতে ভরা। তো এইভাবে তারা অনেক চিন্তা ভাবনা করে এই কবিতার ছন্দগুলো তারা নির্ধারণ করে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ওই যে আমি বলছিলাম প্রথমে, কানের ব্যাপারটা, আমাদের কানটা, কানে যেন সেই শব্দটা শুনতে ভালো লাগে। কানে যদি শব্দটা শুনতে ভালো না লাগে, হ্যাঁ, তাহলে সেটা কবিতাতে ব্যবহার করা যাবে না। ওকে, তো তাহলে ঠিক আছে, আমরা আজকের ক্লাসের মাধ্যমে আমাদের রূপরস তত্ত্ব ছন্দের যে টপিকসটা ছিল, যে কোর্সটা ছিল, সেটা শেষ হলো। আমরা আপাতত আহ
এই কোর্সের পরে আমরা পরবর্তীতে কোন কোর্সটা পড়া যায় সেটা তোমরা জানাবে। হ্যাঁ, তো আমি তাহলে সেভাবেই প্রস্তুতি নিতে পারি। তো তোমরা আজকে অনেকেই আসছো, ধন্যবাদ আসার জন্য। তো ক্লাসটা এখানেই তাহলে আমি শেষ করতেছি। তবে হ্যাঁ, এক মিনিট তোমরা একটু দাঁড়াও।